গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 10 এপ্রিল শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পবন খেরাকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর তেলেঙ্গানা হাইকোর্টের। তেলেঙ্গানা হাইকোর্ট কংগ্রেস নেতা পবন খেরাকে অন্তর্বর্তীকালীন স্বস্তি দিয়েছে। আসাম পুলিশের দায়ের করা একটি মামলায় তাকে 1 সপ্তাহের জন্য সুরক্ষা প্রদান করা হয়েছে। এই মামলা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রীকে ঘিরে খেরার করা অভিযোগের ভিত্তিতে দায়ের হয়। প্রতিবেদন অনুযায়ী পবন খেরার আগাম জামিনের আবেদন শুনানির সময় বিচারপতি সুজনা কালসিকাম তাকে উপযুক্ত আদালতের দ্বারস্থ হওয়ার জন্য 1 সপ্তাহ সময় দেন এবং কিছু শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী সুরক্ষা মঞ্জুর করেন। গুয়াহাটি ক্রাইম ব্রাঞ্চ থানায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক দ্বারা এই মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে নির্বাচন সংক্রান্ত ভুয়ো তথ্য প্রদান এবং প্রতারণার অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখ্য, গত 5 এপ্রিল পবন খেরা অভিযোগ করেন যে মুখ্যমন্ত্রীর স্ত্রী রিনিকি বুইয়া শর্মার একাধিক পাসপোর্ট ও বিদেশি সম্পত্তি রয়েছে, যা নির্বাচনী হলফনামায় উল্লেখ করা হয়নি। এরপরই আসাম পুলিশ এই বিষয়ে পদক্ষেপ নেয় এবং চলতি সপ্তাহের শুরুতে খেরার দিল্লির বাসভবনে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করে। এই অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসকে কড়া ভাষায় সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন কোনো নথি যাচাই না করেই তার ও তার পরিবারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তিনি আরও দাবি করেন পবন খেরা তদন্ত এড়াতে দিল্লি ছেড়ে চলে গিয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে পবন খেরা উপযুক্ত আদালতে আবেদন জানালে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। অপরদিকে 1000 কোটির ডিল ফাঁস হতেই ভেঙে গেল জোট। হুমায়ুনের সঙ্গচরে বাংলায় একলা চলার পথে ওইসির মিম। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড় ধাক্কা খেল বিজেপি বিরোধী সংখ্যালঘু জোট। বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হুমায়ুন কবিরকে ঘিরে একটি বিতর্কিত ভিডিও প্রকাশের পরই তার থেকে দূরত্ব বজায় রাখলেন আসাদুদ্দিন ওইসি। আজ ভোরে সমাজ মাধ্যমে মিম স্পষ্ট জানিয়ে দেয় হুমায়ুন কবিরের দলের সঙ্গে তাদের আর কোনো জোট নেই। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস 19 মিনিটের একটি ভিডিও প্রকাশ করে দাবি করে গত বছরের 19 ডিসেম্বর হুমায়ুন কবির বিজেপির সঙ্গে একটি গোপন সমঝোতা নিয়ে বৈঠক করেছিলেন। ভিডিওতে তাকে 1000 কোটি টাকা দাবি করতে শোনা যায়, যার মধ্যে 200 কোটি টাকা দ্রুত দেওয়ার কথাও বলা হয়। তৃণমূলের অভিযোগ, বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই এই আর্থিক লেনদেনের আলোচনা হচ্ছিল। আজ ভোরে করা পোস্টে মিম জানায় মুসলিমদের আত্মসম্মান নিয়ে প্রশ্ন তুলে এমন কোনো মন্তব্য বা ঘটনার সঙ্গে নিজেদের যুক্ত করতে চায় না এআইএমআইএম। আজ থেকেই হুমায়ুন কবিরের দলের সঙ্গে আমাদের জোট শেষ। পরে আসাদুদ্দিন ওইসি নিজেই সেই পোস্ট শেয়ার করে জোট ভাঙ্গার বিষয়টি নিশ্চিত করেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলার মুসলিম সমাজ দীর্ঘদিন ধরেই বঞ্চনা ও অবহেলার শিকার। তথাকথিত ধর্মনিরপেক্ষ শাসনেও তাদের উন্নয়নের জন্য উল্লেখযোগ্য কিছু করা হয়নি। তাই প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হিসাবে এবারের নির্বাচনে তারা একাই লড়াই করবে এবং কোনো দলের সঙ্গে জুটে যাবে না। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। একদিকে তৃণমূল গোপন চুক্তি ফাঁস করে বিরোধীদের চাপে ফেলতে চাইছে, অন্যদিকে এআইএমআইএমের একলা লড়াইয়ের সিদ্ধান্ত সংখ্যালঘু ভোট ব্যাংকে কার উপর বেশি প্রভাব ফেলবে তা নিয়ে শুরু হয়েছে জোর বিশ্লেষণ। যদিও এই অভিযোগ নিয়ে এখনও হুমায়ুন কবিরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অপরদিকে আজ ঘোষণা করা হলো মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবছর 88.23% ফলাফল নিয়ে শীর্ষস্থান দখল করেছে ডিমা হাসাও জেলা। একইভাবে 84.08% নিয়ে দ্বিতীয় স্থানে শিবসাগর জেলা এবং 78.46% নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ডিব্রুগড় জেলা। অন্যদিকে মাত্র 49.13% পাশের হার নিয়ে সর্বনিম্ন স্থানে রয়েছে বরাক উপত্যকার কাছাড় জেলা। অপরদিকে গ্যাস সিলিন্ডার পেতে আর ঝামেলা নয়, বুকিং ও ডেলিভারিতে বড় সিদ্ধান্তে স্বস্তি গ্রাহকদের। মধ্যপ্রাচ্য বিশ্বযুদ্ধের ফলে বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানির তেল ও গ্যাসের আকাল। এর ফলে হু হু করে বেড়েছে জ্বালানি তেলের দাম, পাশাপাশি বৃদ্ধি পেয়েছে গ্যাসের দাম। এছাড়াও সময় মতন গ্যাস পাওয়া যাচ্ছিল না বহু জায়গায়। তবে এবার কেন্দ্র সরকার দেশের জ্বালানি সরবরাহ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে, যা সাধারণ মানুষদের স্বস্তি এনে দেবে বলে মনে করা হচ্ছে। যার মধ্যে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক স্পষ্ট করেছে যে পেট্রোল, ডিজেল ও এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে। ফলে সাধারণ মানুষদের আতঙ্কিত ও অপ্রয়োজনীয়ভাবে সিলিন্ডার কেনাকাটা না করার পরামর্শ দিয়েছেন।
জানা যায় এই গ্যাস সরবরাহ ও চাহিদার মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য বেশ কয়েকটি নিয়মেরও পরিবর্তন করা হয়েছে, যার মধ্যে রিফাইনারিগুলোর উৎপাদন বাড়ানো এবং গ্যাস বুকিংয়ের সময়সীমা 21 দিন থেকে বাড়িয়ে 25 দিন করা হয়েছে। পাশাপাশি গ্রামাঞ্চলে তা 45 দিন করা হয়েছে, যার ফলে সরবরাহের উপর চাপ একদিকে যেমন কমবে, অপরদিকে সবার জন্য উপযুক্ত বিতরণ নিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে। তাছাড়া এলপিজির উপর চাপ কমানোর জন্য বেশ কিছু বিকল্প জ্বালানি ব্যবহারকে উৎসাহিত করা হচ্ছে। এর মধ্যে কেরোসিন ও কয়লার মতন অন্যান্য উৎস উপলব্ধ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলিকে ছোট ও মাঝারি ভোক্তাদের প্রয়োজন অনুযায়ী কয়লার সরবরাহ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে বিহারের রাজনীতিতে এক বড় ও ঐতিহাসিক পরিবর্তন ঘটল। রাজ্যের দীর্ঘদিনের নেতা নীতিশ কুমার আজ রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। শপথ নেওয়ার আগে তিনি সংসদ ভবনে রাজ্যসভা নেতা জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন তাকে শপথ বাক্য পাঠ করান। এর মাধ্যমে নীতিশ কুমার সেই বিশেষ নেতাদের দলে যোগ দিলেন যারা বিধানসভা, বিধান পরিষদ, লোকসভা এবং রাজ্যসভা এই 4টি কক্ষেরই সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য যে শপথ গ্রহণের পর নীতিশ কুমার আজ সন্ধ্যায় দিল্লি থেকে পাটনা ফিরছেন। আশা করা হচ্ছে তার এই প্রত্যাবর্তন বিহারে নতুন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। নীতিশ কুমারের রাজ্যসভায় যোগদানের ফলে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম নিয়ে রাজনৈতিক জল্পনা আরও গভীর হয়েছে। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে পাটনায় বিজেপি কার্যালয়ের বাইরে সম্রাট চৌধুরীকে বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করে পোস্টার লাগানো হয়েছিল। এই পোস্টারগুলিতে বাল্মীকি সমাজের নাম ছিল, যদিও পরে দলীয় কার্যালয়ের কর্মীরা এই পোস্টারগুলির কয়েকটি সরিয়ে ফেলেন। অপরদিকে বিজেপিতে যুগ নয়, নয়া দল গঠনের ইঙ্গিত রাঘব চাড্ডার। জেএনজিকে কাছে টানতে নামেও চমক। আম আদমি পার্টিতে যে তিনি থাকবেন না সেটা এক প্রকার দিনের আলোর মতো পরিষ্কার। এবার রাঘব চাড্ডার রাজনৈতিক ভবিষ্যৎ কি? তিনি কি বিজেপিতে যোগ দেবেন? এসব নিয়ে জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় চমকপ্রদ ইঙ্গিত দিলেন রাঘব চাড্ডা। বুঝিয়ে দিলেন নয়া দল গঠন করার ভাবনা চিন্তাও রয়েছে তার মাথায়। সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া পোস্টে রাঘবের এক সমর্থক দাবি করেন, দেশের তরুণ প্রজন্ম চায় রাঘব চাড্ডা নিজের একটি রাজনৈতিক দল গড়ুন। এখন অন্য কোনো দলে যোগ দিলে জনপ্রিয়তা হারাবেন রাঘব চাড্ডা, এমনকি সমালোচনার মুখেও পড়তে পারেন। তাই সবচেয়ে ভালো হবে নিজের আলাদা দল গড়লে, এবং তাতে যুব সমাজ ব্যাপকভাবে তার পাশে দাঁড়াবে। রাঘবের ওই নতুন দলের নাম জেএনজি পার্টি হতে পারে। তাৎপর্যপূর্ণভাবে ওই সমর্থকের পোস্টে জবাব দিয়েছেন রাঘব নিজে। তিনি শুধু লিখেছেন, ইন্টারেস্টিং থট, অর্থাৎ বেশ আকর্ষণীয় চিন্তাভাবনা। রাঘবের ওই ছোট্ট মন্তব্যই তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি করে দিল। যদিও আম আদমি পার্টির দাবি রাঘব বিজেপিতেই যাবেন, তার বিজেপির সঙ্গে কথাবার্তা ইতিমধ্যেই সম্পন্ন। 2 বছর আগে থেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ রয়েছে তার। যদিও রাঘবের ঘনিষ্ঠ মহল বলছে এখনই তার বিজেপিতে যোগের সম্ভাবনা এখনই নেই। রাজ্যসভার সাংসদ হিসেবে আরও 2 বছর মেয়াদ রয়েছে রাঘবের। এই 2 বছর তিনি দলের অন্তরে থেকেই আপ শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করবেন, যেমনটা করছেন সাথী মালিওয়াল। তবে পাঞ্জাবের ভোটের আগে বিজেপি যদি চায় তাহলে যোগদান হলেও হতে পারে। প্রকাশ্যে রাঘব বলছেন, আমি বুঝতে পারছি না কেন আমার কণ্ঠরোধ করা হচ্ছে। আমি তো সাধারণ মানুষের কথা বলি, তাতে আম আদমির লাভ হয়। তাতে আম আদমি পার্টির সমস্যাটা ঠিক কোথায়? ওরা কেন আমার কণ্ঠরোধ করছে? মানুষের কথা বলা কি অপরাধ? রাঘব চাড্ডার সাফ কথা, আমাকে হয়তো নীরব করা যাবে কিন্তু হারানো যাবে না। মানুষের পাশে থাকবো, মানুষের কথা বলবো। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।